সেই লেকচারে আমরা তিনটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা মাইটোকন্ড্রিয়া, আর একটা হবে নিউক্লিয়াস। তো ক্লোরোপ্লাস্টের আমরা কি কি পড়ব সেটা হচ্ছে আমরা ক্লোরোপ্লাস্টের গঠন পড়ব, কাজ পড়ব, গঠন কাজ। আর ক্লোরোপ্লাস্টের মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও সেম, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও আমরা পড়ব গঠন আর কাজ। আর সবশেষে পড়ব হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে সম্পর্ক কি। তো শুরুতে আমরা দেখব গঠন নিয়ে আলোচনা করলে শুরুতে যদি আমরা ক্লোরোপ্লাস্টের গঠনের দিকে তাকাই, ক্লোরোপ্লাস্টের সবচেয়ে বাইরের যে স্তরটা এটাকে বলা হয়েছে বহিঃঝিল্লি। সেম মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও আমরা বাইরের যে আবরণটা দেখব সেটাকে বলবো বহিঃঝিল্লি। বহি মানে বাহিরের, ঝিল্লি বা পর্দা। তো দুইটার ক্ষেত্রে বহিঃঝিল্লি। তো এরপরে ভিতরে যেটা আছে, ভিতরের ঝিল্লি যেটা, ভিতরের ঝিল্লিকে বলা হচ্ছে অন্তঃঝিল্লি। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই ভিতরের ঝিল্লিটা হচ্ছে আমার কি অন্তঃঝিল্লি। তো বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি। ঝিল্লি বলতে আমরা পর্দা বা আবরণটাকে বুঝাই। যেমন আমরা কোষের যে আবরণ, যদি পুরো কোষের আবরণের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা বলি কোষ ঝিল্লি। আর এরপরে এখানে আছে হচ্ছে ভিতরে বহিঃঝিল্লি, অন্তঃঝিল্লি এবং ভিতরের যেটা, ভিতরের অংশটাকে বলা হয়েছে, এখানে একটা তরলপূর্ণ অংশ আছে, এই ভিতরের অংশটা তরলপূর্ণ জেলির মতো একটা অঞ্চল থাকে এই ভিতরে। তরলপূর্ণ অঞ্চলটা এখানেও সেম, তরলপূর্ণ অঞ্চল থাকে। তো এই তরলপূর্ণ অঞ্চলটাকে বলা হয়েছে, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে বলা হয় হচ্ছে তোমার স্ট্রোমা। আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটাকে বলা হয়েছে, তরলপূর্ণ অংশটাকে বলা হয়েছে ম্যাট্রিক্স। এরপর এখানে সবুজ রঙের থাইলাকয়েড থাকে। এইগুলো হচ্ছে থাইলাকয়েড। এগুলো এক একটা হচ্ছে আমার থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের। এই সবুজ রঙের এগুলো এক একটা হচ্ছে আমার থাইলাকয়েড। আর এই যে থাইলাকয়েডের যে স্তূপটা এখানে দেখতেছি, একটার উপর একটা থাইলাকয়েড স্তূপ আকারে আছে। এই স্তূপ আকারের গঠনটাকে বলা হয় হচ্ছে আমার গ্রানা। আর এই যে একটা গ্রানা আর একটা গ্রানার সাথে যুক্ত অবস্থায় আছে, একটা গ্রানা আর একটা গ্রানার সাথে এই যে দেখতে পারতেছি আমরা এখানে, এটা হচ্ছে ল্যামেলা অথবা তোমাদের বইয়ে হয়তো লিখছে আন্তঃগ্রানা। তো এই হলো আমার ক্লোরোপ্লাস্টের গঠন। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার আমরা একটা বৈশিষ্ট্য জানি, এগুলো অন্যান্য যত কোষীয় অঙ্গাণু আছে সেগুলোর থেকে ব্যতিক্রম এই কারণে যে এগুলো একটা সময় ধারণা করা হয় যে এগুলো একটা সময় ইন্ডিভিজুয়ালি অর্গানিজম ছিল। অনেকটা আমরা ব্যাকটেরিয়ার সাথে তুলনা করতে পারি, অনেকটা আদিকোষী জীবের মতো ছিল। এগুলো একটা সময় ধারণা করা হয় যে আদিকোষী জীব ছিল। তো আদিকোষী জীবের ক্ষেত্রে আমরা কি দেখি? আদিকোষী জীবের ক্ষেত্রে আমরা এরকম উন্মুক্ত অবস্থায় ডিএনএ দেখি। এই যেরকম মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে উন্মুক্ত একটা ডিএনএ, আবার ডিএনএ কে দেখানো হয়েছে।
তাহলে এখানে থাকে হচ্ছে আমার ডিএনএ থাকে, এখানেও কি থাকে, ডিএনএ থাকে। আবার ডিএনএ যদি থাকে তাহলে আমরা কি সেখানে রাইবোজোমকেও দেখতে পাই। তো দুইটার ক্ষেত্রেই একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এদের নিজস্ব নিজের ডিএনএ আর রাইবোজোম থাকে। রাইবোজোম রাইবোজোম তো এদের নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে দুটোটারই, কারণ এগুলোকে ধারণা করা হয় এগুলো একটা সময় আদিকোষী জীব ছিল, তো পরবর্তীতে প্রকৃতকোষী জীবের সাথে এগুলো সহাবস্থান করা শুরু করছে, প্রকৃতকোষী জীবের ভিতরে প্রবেশ করে সেখানেই সহাবস্থান করা শুরু করছে এবং সেখানেই পার্মানেন্টলি থাকা শুরু করছে। তো এইগুলো আমার ক্লোরোপ্লাস্টের পুরো গঠনটা। তো এই ক্ষেত্রে ম্যাট্রিক্স বহিঃঝিল্লি, আচ্ছা এই যে দুইটা ঝিল্লির মাঝখানের যে অঞ্চলটা এটা হচ্ছে আমার বহিঃঝিল্লি, এটা হচ্ছে আমার অন্তঃঝিল্লি, এইটা আর এটা বহিঃঝিল্লি। এই বহিঃঝিল্লি আর অন্তঃঝিল্লির মাঝের যে অঞ্চলটা, এই মাঝের অঞ্চলটাকে বলা হয় হচ্ছে আন্তঃঝিল্লি আন্তঃঝিল্লি স্থান, আন্তঃঝিল্লি স্থান বলা হয়। আর এই যে অন্তঃঝিল্লি, এই অন্তঃঝিল্লির গায়ে আমরা কি দেখতে পাই, অক্সিজোম দেখতে পাই, অক্সিজোম দেখতে পাই। তো এইগুলো আমার ক্লোরোপ্লাস্টের মাইটোকন্ড্রিয়ার গঠন। এখন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটাকে ম্যাট্রিক্স বলে, তো সহজে মনে রাখবা মাইটোকন্ড্রিয়াও ম দিয়ে, ম্যাট্রিক্সও ম দিয়ে। আর প্লাস্টিডের ক্ষেত্রে কীভাবে মনে করবে, দেখো এখানে শেষে কি, ক্লোরোপ্লাস্টের শেষে কি দন্তেশ ট, আর এটা শেষে কি শুরুতে দন্তেশ ট সংযুক্ত। তো এটার তরল পূর্ণ অংশটাকে বলা হয় স্ট্রোমা, আর মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। তো এগুলো আমার গঠন। এখন কাজ কি, ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার কাজটা কি? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার কাজটা হলো, আমার ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে আমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করা, আর মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে আমার শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করা, শক্তি তৈরি করা। এখন আমরা যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে খেয়াল করি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মূলত দুইটা ধাপে হয়। প্রথম ধাপটাকে বলা হচ্ছে আলোক নির্ভর ধাপ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে বলতেছি, সংক্ষেপে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা নিয়ে বলি। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার আছে দুইটা ধাপ, একটা হচ্ছে আলোক নির্ভর ধাপ, আরেকটা হচ্ছে আমার আলোক নিরপেক্ষ ধাপ। তো আলোক নির্ভর ধাপ আর আলোক নিরপেক্ষ ধাপ, এই দুটার মানে কি? আলোক নির্ভর ধাপে মূলত আমরা সূর্য আলোকে ব্যবহার করে এটিপি আর এনএডিপিএইচ তৈরি করি। সূর্য আলোকে ব্যবহার করে এটিপি এনএডিপিএইচ তৈরি করি, আর সেই এটিপি এনএডিপিএইচটা পরবর্তীতে আলোক নিরপেক্ষ অঞ্চলে ব্যবহৃত হয়। তো এটা যদি আরেকটু ভালোভাবে বলি, যে আলোক নির্ভর পর্যায়টা আমার সংগঠিত হয় হচ্ছে থাইলাকয়েডে। এই থাইলাকয়েডের এই ক্ষমতাটা আছে যে সূর্যালোকে সে গ্রহণ করে এটা থেকে শক্তি উৎপন্ন করতে পারে। তো এই বোর্ডটা ক্লিয়ার করে নিই। তো যেখানে ছিলাম যে ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করা, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য বা গ্লুকোজ, যেটাকে গ্লুকোজ বলে, গ্লুকোজ বা কার্বোহাইড্রেট,
অথবা শর্করা, তোমরা যে কোনো কিছু দেখতে পারো। কোনো জায়গায় লিখবে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে, কোনো সময় লিখবে সালোক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে, কোনো সময় বলবে যে সালোক সংশ্লেষণের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি করে, অথবা কোনো সময় বলবে শর্করা তৈরি করবে। শর্করার ইংরেজি হচ্ছে কার্বোহাইড্রেট, আর গ্লুকোজটা হচ্ছে এক প্রকার শর্করা, যে শর্করাটা আমরা সালোক সংশ্লেষণের মাধ্যমে পাই। এটা রাসায়নিক সংকেত হচ্ছে C6H12O6। তো এই গেল আমার সালোক সংশ্লেষণের। আচ্ছা, সালোক সংশ্লেষণের আবার দুইটি ধাপ আছে। এটি দুইটা ধাপে সংগঠিত হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা দুইটা ধাপে সংগঠিত হয়। একটা হচ্ছে কি বলছিলাম, আলোক নির্ভর ধাপ, আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ ধাপ। এখন আলোক নির্ভর ধাপটা হয় হচ্ছে আমার থাইলাকয়েডে। আমরা ক্লোরোপ্লাস্টের ভিতরে থাইলাকয়েড দেখছি, এই থাইলাকয়েডে হয়। আর আলোক নিরপেক্ষ ধাপটা হয় হচ্ছে আমার স্ট্রোমা, তরলপূর্ণ ক্লোরোপ্লাস্টের ভিতরের তরলপূর্ণ অংশটা স্ট্রোমা। তো আমার আলোক নির্ভরটা হয় থাইলাকয়েডে, আর আলোক নিরপেক্ষ ধাপটা হয় হচ্ছে আমার স্ট্রোমাতে। তো থাইলাকয়েডে মূলত আমার তৈরি হয় হচ্ছে কিছু পরিমাণ শক্তি তৈরি হয়। এই শক্তিগুলো কী জন্য তৈরি হয়? মূলত আমার এই গ্লুকোজ তৈরি করতে হলে তো আমার শক্তির প্রয়োজন। তো এই শক্তিটা প্রথমে তৈরি করে নেয় ক্লোরোপ্লাস্টের ভিতরে, প্রথমে এই শক্তিটা তৈরি হয়। এটা তৈরি হয় কোথায়? থাইলাকয়েডে। এই ধাপটাকে বলা হয়েছে আলোক নির্ভর ধাপ। অর্থাৎ এটা সূর্য আলোকে ব্যবহার করে প্রথমে মূলত আমরা এটিপি তৈরি করে, সূর্য আলোকটা এই থাইলাকয়েড রিসিভ করতে পারে, সূর্য আলোকে গ্রহণ করে সূর্য আলোর উপস্থিতিতে এটা এটিপি প্রস্তুত করতে পারে, এটিপি বা শক্তি তৈরি করতে পারে। এই শক্তিটা কিসে কাজে লাগবে আমার? এই শক্তিটা মূলত আমার লাগবে হচ্ছে এই ধাপে, এই স্ট্রোমার ভিতরে যে ধাপটা হয় মূলত আলোক নিরপেক্ষ ধাপ যেটা হয়, সেটাতে আমার এই শক্তিটার প্রয়োজন। তো এখন স্ট্রোমাতে আলোক নিরপেক্ষ ধাপে আমার মূলত কী তৈরি হয়? স্ট্রোমাতে আলোক নিরপেক্ষ এই ধাপে আমার মূলত এই গ্লুকোজটা তৈরি হয়। গ্লুকোজ খাদ্য, কার্বোহাইড্রেট বা শর্করাটা তৈরি হয় এই স্ট্রোমাতে, অর্থাৎ দুইটা ধাপে তৈরি হয়। তাহলে আমি যদি সারমর্ম করি তাহলে কি বলবো? সালোক সংশ্লেষণের দুইটা ধাপ, একটা হচ্ছে আলোক নির্ভর আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ। এখন আলোক নির্ভর ধাপে কি হয়? আমার সূর্য আলোকে, এই কারণে এটার নাম হচ্ছে আলোক নির্ভর ধাপ। এই সূর্য আলোর উপস্থিতিতে এটা থাইলাকয়েডে কি হয়? থাইলাকয়েডে আমার এটিপি প্রস্তুত হয়। এই এটিপিটা কি কারণে তৈরি করছে? এই এটিপিটা তৈরি করছে হচ্ছে আমার এই গ্লুকোজ তৈরির জন্য যে শক্তিটা দরকার, গ্লুকোজ তৈরির জন্য যেসব বিক্রিয়া হবে, এই বিক্রিয়া ঘটানোর জন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তিটা প্রথমে তৈরি করে নেয় থাইলাকয়েডে। এর পরবর্তীতে এই শক্তিটা ট্রান্সফার হয়েছে স্ট্রোমাতে, আর সেই স্ট্রোমাতে আমার এই কার্বন ডাইঅক্সাইডকে এই গ্লুকোজে পরিণত করে কেলভিন সাইকেলের মাধ্যমে। তো এইগুলো আমার এই সালোক সংশ্লেষণ নিয়ে সংক্ষেপে আলোচনা। তো সালোক সংশ্লেষণের মাধ্যমে আমি আলটিমেটলি কী পাই? আমার প্রোডাক্ট উৎপন্ন হয়েছে দুইটা জিনিস। একটা হচ্ছে আমার গ্লুকোজ, আর একটা হচ্ছে আমার অক্সিজেন। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শেষে আমি দুইটা প্রোডাক্ট পাই, একটা হচ্ছে আমার খাদ্য বা গ্লুকোজ, আর একটা হচ্ছে অক্সিজেন পাই। এখন এই দুইটা পরবর্তী এই মাইটোকন্ড্রিয়ার জন্য একটু মনে রাখবা যে সালোক সংশ্লেষণ থেকে আমরা কি কি পাইছি? গ্লুকোজ পাইছি খাদ্য হিসেবে, আর অক্সিজেন পাইছি। এখন মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি হয়? মাইটোকন্ড্রিয়াতে আমি বলছি কাজ হচ্ছে এটার শ্বসন প্রক্রিয়ায় খাবার তৈরি, শক্তি তৈরি করে, শক্তি উৎপন্ন করে। এক্ষেত্রে এখন শ্বসন প্রক্রিয়ার টোটাল 4টা ধাপ। সালোক সংশ্লেষণ আমরা 2টা ধাপ দেখছি, প্রধান 2টা ধাপ, আর এখানে শ্বসন প্রক্রিয়ায় আমার টোটাল আছে 4টি ধাপ। এগুলো শ্বসন প্রক্রিয়া কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। কারণ শ্বসন প্রক্রিয়ার টোটাল 4টা ধাপ। একটা হচ্ছে আমার গ্লাইকোলাইসিস, আরেকটা হচ্ছে আমার এসিটাইল কোয়ে সৃষ্টি, কোয়ে সৃষ্টি। 3 নম্বরে আছে আমার ক্রেবস চক্র, আর 4 নম্বরে আছে আমার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন।
ট্রান্সপোর্ট চেইন বা প্রবাহ। তো টোটাল 4টা ধাপে আমার মূলত এই শ্বসন প্রক্রিয়া ঘটে। তো শ্বসন প্রক্রিয়ার মূল উদ্দেশ্যটা কি? শ্বসন প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমার খাদ্যকে, মানে এই গ্লুকোজ থেকে আমার আলটিমেটলি শক্তি উৎপন্ন করা, শক্তি বা এটিপি প্রস্তুত করা। এখন এটিপি আমরা আবার এই সালোক সংশ্লেষণের যদি ধাপগুলো মনে করি, আলোক নির্ভর ধাপেও এটিপি তৈরি হয়েছিল, কিন্তু ওই এটিপিটা তৈরি হয়েছিল কিসের উদ্দেশ্যে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ওই স্ট্রোমাতে যে আলোক নিরপেক্ষ পর্যায়টা আছে, এই আলোক নিরপেক্ষ পর্যায়ে যে বিক্রিয়াগুলো ঘটবে সেগুলোর জন্য তো আমার শক্তির প্রয়োজন। তো সে কারণে ওই প্রথম ধাপে আলোক নির্ভর পর্যায়ে ওই কিছু শক্তি উৎপন্ন হয়। ওই শক্তিগুলো আমার দ্বিতীয় ধাপ, সালোক সংশ্লেষণের দ্বিতীয় ধাপ আলোক নিরপেক্ষ পর্যায়ে শক্তিগুলো ব্যবহার করে আমার আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে। এখন মাইটোকন্ড্রিয়াতে কি হয়? মাইটোকন্ড্রিয়াতে এই গ্লুকোজ প্রস্তুত যে গ্লুকোজটা ছিল, আরেকটা কি উৎপন্ন হয়েছিল? অক্সিজেন। এই অক্সিজেনকে ব্যবহার করে অক্সিজেনের উপস্থিতিতে এই গ্লুকোজকে ভাঙা হয়। এই গ্লুকোজকে ভেঙে এই গ্লুকোজ থেকে আমার কি শক্তি উৎপন্ন করা হয়। তো এটা টোটাল 4টা ধাপে সংগঠিত হয়। তো এর মধ্যে প্রথম ধাপ যেটা গ্লাইকোলাইসিস, এটা আমার সাইটোপ্লাজমে ঘটে, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে না, সাইটোপ্লাজমে ঘটে। এটা ঘটার কারণ কি? কারণ গ্লুকোজ সরাসরি আমার মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করতে পারে না। এই কারণে গ্লাইকোলাইসিস ধাপে কি হয়? গ্লুকোজটাকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে পাইরুভেটে রূপান্তর করা হয়, পাইরুভেট নামক কেমিক্যালে রূপান্তর করা হয়, আর এই পাইরুভেটটাই পরবর্তীতে আমার মাইটোকন্ড্রিয়াতে পরবর্তী ধাপগুলো সংগঠিত হতে ব্যবহৃত হয়। এই 3টা ধাপ হয় মাইটোকন্ড্রিয়াতে, আর প্রথম ধাপটা হয় সাইটোপ্লাজমে গ্লুকোজকে ভেঙে পাইরুভেট করা হয়। গ্লাইকো মানে হচ্ছে আমার কার্বোহাইড্রেটকে বোঝায়। কার্বোহাইড্রেট, যে কোনো কার্বোহাইড্রেট হতে পারে, যে কোনো কার্বোহাইড্রেটকে আমার গ্লাইকো শব্দ দিয়ে রিপ্রেজেন্ট করে। আর লাইসিস মানে হচ্ছে ভাঙন, তো এই কার্বোহাইড্রেট ভাঙা হয় কোন ধাপে? আমার এই গ্লাইকোলাইসিস ধাপে, অর্থাৎ গ্লুকোজকে ভেঙে পাইরুভেটে রূপান্তর করা হয়। আর এই পাইরুভেটটা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং মাইটোকন্ড্রিয়াতে এসিটাইল কোয়ে সৃষ্টি করে। এসিটাইল কোয়ে থেকে পরবর্তী ক্রেবস চক্র ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আমার এটিপি, সবচেয়ে বেশি এটিপি প্রস্তুত করা হয়। তো এই গেল সারসংক্ষেপ। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে মাইটোকন্ড্রিয়াতে এই যে আমার গ্লুকোজ আর অক্সিজেনটা ব্যবহার হয়েছে, এই অক্সিজেনটা তৈরি হয়েছিল আমার ক্লোরোপ্লাস্ট থেকে, আবার এই সেম গ্লুকোজটাও কোথা থেকে তৈরি হয়? ক্লোরোপ্লাস্ট থেকে। তো বলা যায় যে এদের সম্পর্কটা হচ্ছে কমপ্লিমেন্টারি বা সম্পূরক, কারণ এই ক্লোরোপ্লাস্ট কী করে? অক্সিজেন আর গ্লুকোজ তৈরি করে দেয়, আর সেই গ্লুকোজটাকে পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে শক্তি রূপান্তর করে। এখন এক্ষেত্রে যদি ক্লোরোপ্লাস্ট না থাকে, আমার এই গ্লুকোজ প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, অক্সিজেন প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তাহলে আমার এই আলটিমেটলি মাইটোকন্ড্রিয়ার শক্তি উৎপাদনও বন্ধ হয়ে যাবে। আবার সেম যদি আমি মাইটোকন্ড্রিয়াকে যদি বাদ দিয়ে দিই, তাহলে ক্লোরোপ্লাস্টে কী করবে? আমার অক্সিজেন তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে, কিন্তু এই অক্সিজেন আর গ্লুকোজকে ব্যবহার করে শক্তি তৈরি করতে যে আমার মাইটোকন্ড্রিয়াকে দরকার, সেই মাইটোকন্ড্রিয়া না থাকলে আমার এই শক্তি তৈরি হবে না। তাহলে দেখতে পাচ্ছি এই দুইটার সম্পর্ক হচ্ছে আমার কমপ্লিমেন্টারি, পরিপূরক। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট একে অপরের পরিপূরক হিসেবে বলতে পারি। এই গেল ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা।